স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি শারমিন মাহমুদ। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে কারা থাকছেন তা নিয়ে চলছে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল 2021 সালের 9 ডিসেম্বর। এরপর 71 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায় 2022 সালের 1 মার্চ। সম্প্রতি নগরীর 31টি ওয়ার্ড ও 3টি ইউনিয়নে সম্মেলনের পর প্রতিটি ইউনিটে গঠন করা হয়েছে 71 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। এছাড়া 5টি থানায় সম্মেলন সম্পন্ন করেছে মহানগর বিএনপি। 15 ফেব্রুয়ারির মধ্যে হবে মহানগর বিএনপির সম্মেলন ঘিরে চাঙ্গা হয়ে উঠেছেন নেতাকর্মীরা। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা। প্রত্যক্ষ ভোটে সবাই নির্বাচিত হয়েছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে এবং আগামীতে আমরা প্রস্তুতি নিচ্ছি খুলনা মহানগর বিএনপি সম্মেলনের জন্য। নেতাকর্মী সবাই খুব উৎফুল্ল এই বিষয়ে। যারা রাজপথে এই যে আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রাখছে এবং অতীতের সকল বিএনপির সকল কমিটির চেয়ে বর্তমান যে কমিটি, এই কমিটি যেভাবে সুসংগঠিত অবস্থায় নেতাকর্মীদের দুঃখ দুর্দশায় পাশে ছিল, আমি মনে করি সম্মেলনের মাধ্যমে এই নেতৃত্বই বিজয় অর্জন করবে। গতিশীল নেতৃত্বে কিন্তু খুলনা মহানগর বিএনপি এখন সম্পূর্ণ চাঙ্গা। অর্থাৎ ইতিমধ্যে 34টা ওয়ার্ড সম্মেলন সম্পন্ন হয়েছে মহানগরের অন্তর্গত 5টা থানার। তো আমরা আশা করি যে শফিকুল আলম, মনা এবং তুহিনের যে গতিশীল নেতৃত্বে বিএনপি যে সুসংগঠিত হয়েছে এবং তারাই আগামী নেতৃত্বে আসবে খুলনা মহানগর বিএনপি। 25 জানুয়ারির মধ্যে নগরীর 5টি থানায় গঠন করা হবে 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। এই কমিটিগুলোর 505 জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। আর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হবে 151 সদস্যের। এই সম্মেলনের মধ্য দিয়ে খুলনা মহানগরীর নেতাকর্মীরা যারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তারা একটা নির্বাচিত কমিটি পাবে, যে কমিটি আগামী দিনে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা তো নেতাকর্মীরা সিদ্ধান্ত নেবেন, এটা তো আমরা নিতে পারবো না। নেতাকর্মীরা যদি মনে করে যে আমাদের রাখার প্রয়োজন রাখবেন, আর তারা যদি মনে করে যে না, নতুন কাউকে নির্বাচিত করবেন, সেটা তাদের ব্যাপার। আর পার্টির হাইকমান্ড আমাদের উপর দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্বটি আমরা চেষ্টা করেছি সঠিকভাবে পালন করার। খুলনা মহানগর বিএনপি 16 বছর ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে লড়াই করেছে। নিশ্চয়ই থানা কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, মহানগর বিএনপির কমিটি কোনো অবস্থাতেই তাদের দোসর এবং ফ্যাসিস্টদের কোনো লোক প্রবেশ করতে পারবে না। এটি আছে আমাদের নীতি এবং সেই নীতিতেই আমরা এগিয়ে চলেছি। খুলনা মহানগর বিএনপির সম্মেলন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন। পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আশা করছি যে আমাদের সম্মেলনে উপস্থিত থাকবেন সশরীরে। খুলনা মহানগর বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল 2009 সালের 23 নভেম্বর। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। 5 মাস ধরে সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি দেয়া বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করা জেলেরা। বিকল্প কর্মসংস্থান আর সরকারি প্রণোদনা না থাকায় শঙ্কায় সুন্দরবন উপকূলের জেলেরা। কাঁকড়ার প্রজনন মৌসুমে কাঁকড়া শিকারে সরকারি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সুন্দরবনে। প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বন্ধ থাকে কাঁকড়া আহরণ। এতে বাকি 10 মাস সুন্দরবনের কাঁকড়া জেলেদের পড়তে হয় জীবিকার সংকটে। আমাকে কষ্ট বোঝার কেউ নেই। এই যে কয়টা লোক আছে, আমাদের এই মাছ কাঁকড়া মারি আমাদের সংসার ছেলে ফেলে বাঁচে। আমরা আর কত বারবার বঞ্চিত হব, এটা থেকে পাই না, ওটা থেকে পাই না। এই এখনো কাঁকড়ার পাশ বন্ধ, চলতি এখনো বন্ধ। এখন আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো? 5-6 মাস আমরা কাঁকড়া মারি, আমাদের এই 2 মাসে ইলিশের অভিযানে বন্ধ, তারপরে আবার 2 মাসে আবার এই কাঁকড়ার বন্ধ। তাহলে আমরা যে গরিব যারা আছি, আমরা কি খাবো, কি করে বাঁচবো? আমরা কোথাও যাতে পারি না, কাজকাম করতে পারি না, আমাদের জঙ্গলের পরে নির্ভর করে। কষ্ট যে পরের কাছে পয়সা করে আনা হয়, ঠিক মতো আমরা দিতে পারি না, তারা চাপ দেয়, বিভিন্ন রকম কথাবার্তা বলে। আমি অনেক ঋণদায়ী আছি, আমি সমিতির থেকে লোন তুলছি এবং জঙ্গলে কাঁকড়া ধরি, 3-4 টিপ দিছি, এতে আমাদের অনেক লস হয়েছে।
কিন্তু এবছর পূর্ব নির্ধারিত 2 মাস ছাড়াও গেল বছর জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে বন্ধ রাখা হয় কাঁকড়া আহরণ। ফলে বাড়তি 3 মাস জীবিকা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপনে আছেন জেলেরা। 5 মাস তো হাইটে বেড়াতে, আমাদের কোনো কাজকামও নাই, সরকারের থেকে কোনো অনুদান দেয় না, তিরান বা আমাকে কিছু তো দেওয়া হয় না। আমার দুঃখ একটাই যে কোনো অফিসার এসে ডাক দিলে আমরা আসি জমিনে বসি, কথাবার্তা শুনে আমাকে নিয়ে চলে যায়, পরবর্তীতে কোনো তথ্য আসে না। এই 5 মাসে আমরা কি করে সংসার চালাবো? এই 5 মাস আমরা তো একেবারে অনাহারে বসে আছি। আমরা তো জঙ্গলে কাঁকড়াটা ধরি, যে কাঁকড়া না হয় সে সময় তো আমাকে খুব কষ্ট, আমাকে দিন যায়। এই 5 মাসে যদি সরকার আমাদের যদি কোনো কিছু ব্যবস্থা করতো তাহলে দেশে আমরা জেলেরা কিছু বেঁচে থাকতে পারতাম। নিষেধাজ্ঞায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত সুন্দরবনের নদ নদীতে ঢুকতে পারবেন না জেলেরা। এ সময়ে নিয়ম ভেঙে কোনো জেলে কাঁকড়া শিকার করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। গত 26শে ডিসেম্বর থেকে আমরা কাঁকড়ার যে পারমিট সেটা বন্ধ করে দিয়েছি। কোনো জেলে বা ওয়ালে কেউ কাঁকড়া ধরতে পারবে না প্রাকৃতিক পরিবেশে। কেউ যদি কোনো অসাধু উপায়ে যদি কাঁকড়া ধরার পারমিশন দিয়ে থাকে বা অবৈধ উপায়ে কাঁকড়া ধরার কোনো সুযোগ করে দিয়ে থাকে, যে সুযোগটি নিবে এবং যে সুযোগটি দিবে দুজনের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তবে মানবিক বিবেচনায় জেলেদের জন্য সরকারি প্রণোদনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। আমাদের মৎস্য অধিদপ্তর থেকে আপনারা জানেন বিভিন্ন সময় জেলেদেরকে যে প্রণোদনা দেওয়া হয়, পাশাপাশি এই কাঁকড়া পেশার সাথে যারা জড়িত, কাঁকড়া আহরণ করে যারা জীবিকা নির্বাহ করবে তাদের জন্য আমরা চেষ্টা করছি যে তালিকারা হালনাগাদ করে শুধুমাত্র এই বনজীবী হিসাবে সংজ্ঞায়িত করে তাদেরকে এই বিকল্প কর্মসংস্থান হিসাবে চাউল অথবা অন্য কোনো প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা। মোংলা উপকূলীয় এলাকায় প্রায় 3000 জেলে সহ 2 লাখ মানুষের জীবিকা সুন্দরবনের কাঁকড়ার উপর নির্ভরশীল। তাই এই নিষেধাজ্ঞার সময়ে সরকারিভাবে বিকল্প কর্মসংস্থানের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রখ্যাত বাঙালি গণিতশাস্ত্রবিদ কেপি বসুর জরাজীর্ণ বাড়িটি দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই আসেন দর্শনার্থীরা। এমন গুণী ব্যক্তির স্মৃতি ধরে রাখতে বাড়িটি সংস্কারের দাবি স্থানীয়দের। ঝিনাইদহ জেলা শহর থেকে 20 কিলোমিটার দূরে হরিশঙ্করপুর গ্রামের নবগঙ্গা নদীর তীরে কেপি বসুর এই বাড়িটি অবস্থিত, যার পুরা নাম কালীচরণ বসু, যিনি ছিলেন গণিত শাস্ত্রবিদ ও ঢাকা কলেজের গণিতের শিক্ষক। 1907 সালে 17 কক্ষ বিশিষ্ট এই দ্বিতল বাড়িটি নির্মাণ করেন তিনি। বাড়িটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন এই বাড়িটি দেখার জন্য। তো চলুন দেখে আসি এই বাড়ির মধ্যে কি কি রয়েছে। গণিত শাস্ত্রবিদ কেপি বসু তার এই নিজ বাড়িতেই কিন্তু মৃত্যুবরণ করেন এবং তার এই বাড়িতে তার যারা বংশধর রয়েছেন তারা বসবাস করছেন। তো আমরা এখন কথা বলবো তার ছেলের বউয়ের সাথে, আমরা একটু কথা বলবো যে আসলে কেপি বসুর এই বাড়িতে কি কি আছে এবং আপনারা কিভাবে বসবাস করছেন। আমরা এইভাবে বসবাস করতেছি, এই 5 পুরুষ, আমার দাদা শ্বশুর, আমার শ্বশুর, আমার স্বামী, আমার ছেলে, আমার পুতা ছেলে এখানে বসবাস করি। এখানে আছে মন্দির আছে, কাছারি ঘর আছে, আর রান্না পাকের রুম আছে, আর থাকবার জায়গা আছে। এই খাত্তরে আমরা চলে গেছি ভারতে চলে যাওয়ার পর যা জিনিসপত্র ওনার বহু কিছু আসবাবপত্র ছিল সমস্তই আর কি লুটপাট করে নিয়ে গেছে। আমরা ফিরে আসে আর কিছুই পাইনি। জমি জমা টমা সব আমাদের ভিতরে নেই। সন্তানরা 2 ছেলে, তারা পথে আনে আর পথে খায়, জন বেচার মতন আর কি। এত বড় একটা বিখ্যাত নাম করা লোক, দেশ বিদেশের লোক আসে দেখতে, আমরা সংস্কার করার জন্য বহুবার বলেছি, তা আজ পর্যন্ত দেখলাম না। আসলে উনিও কিন্তু বলছিলেন যে সংস্কারের বিষয়ে বারবার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়ে থাকলেও কিন্তু এখন পর্যন্ত এই বাড়িটির সংস্কারের কোনো কিছুই দেখা যায়নি। তারা কিন্তু দেশ ভাগের পর কিন্তু এই বাড়িতে এসে বসবাস করছেন বলে তারা জানাচ্ছেন। এবং শুধু এই পরিবার নয়, এই এলাকার মানুষের একটি দাবি যেন এই গণিত শাস্ত্রবিদের এই বাড়িটি অন্তত ধরে তার স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য সংস্কার করা হয়। কেপি বসুর কারণে এই গ্রামটা দেশে বিদেশের অনেক লোকেই চেনে। এটা যদি আরও সুন্দর করে সংস্করণ করা হয়
তাহলে আমাদের নতুন প্রজন্ম আরও ভালোভাবে জানবে। কেপি বসুর নাম শুনছি, আমরা পাঠ্যপুস্তকে পড়ছি, তাই আজকে আমার দেখার সৌভাগ্য হলো। সে দেখলাম এখানে জরাজীর্ণ অবস্থায় বিল্ডিংগুলো পড়ে আছে, রন্ধনশালা, বৈঠকখানা, মন্দির, ওনাদের যে বাসভবন ছিল, ওনারা বসবাস করতো, রাত্রেবেলা বিশ্রাম নিত, সেখানে অবস্থা খুবই জরাজীর্ণ। বিভিন্ন জায়গাতে আসে এই জায়গাটা দেখার জন্য। জায়গাটা মনে করেন সুন্দর করে যে পরিবেশ এখন ভাঙিয়ে ছড়িয়ে সবই নষ্ট হয়ে যাচ্ছে, এটা সারলে খুবই ভালো হয়। গণিত শাস্ত্রবিদ কেপি বসু 1865 সালে হরিশঙ্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং এই গ্রামেই তার লেখাপড়া শুরু করেন। পরবর্তীতে ভারত থেকে তিনি লেখাপড়া শেষ করে ঢাকা কলেজে গণিত বিভাগে শিক্ষকতা শুরু করেন এবং শিক্ষক থাকাকালীন সময়েই তিনি 1914 সালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার মৃতদেহ এই গ্রামে নিয়ে আসা হয়। এখন এই বাড়ির ইট, বালি, সিমেন্ট সব খুশে খুশে পড়তেছে, এর কোনো মেরামতের ব্যবস্থা নেই। এ বাড়িতে যারা আছে তারাও অনেকটা ঝুঁকির ভিতরে আছে। অনেক দায়িত্ব লোকজন আসে, দেখতে আসে, তা কোনো সরকারি কোনো অনুদান কোনো কিছু হয়নি এখন। আসলে কেপি বসুর এই স্মৃতি হিসেবে তার এই বাড়িটি এখনও দাঁড়িয়ে রয়েছে এবং সেই সাথে ঝিনাইদহে একটি সড়কের নামকরণ করা হয়েছে কেপি বসু সড়ক। এলাকাবাসীর দাবি যেন এই বাড়িটি সংস্কার করে একটি দর্শনীয় স্থান তৈরি করা হয়, আর এটি যদি সংস্কার করা হয় তাহলে দর্শনার্থীদের আনাগোনা এখনের তুলনায় আরও বৃদ্ধি পাবে বলে এ এলাকার মানুষের প্রত্যাশা। তো আসলে আমরাও প্রত্যাশা করি আগামী দিনে সরকার এই বিষয়টি মাথায় নিয়ে অবশ্যই সংস্কারের বিষয়টি উদ্যোগ গ্রহণ করবেন। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। মধু চাষ করে স্বাবলম্বী হয়েছেন কুষ্টিয়ার মামুনুর রশিদ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে তার খামারের মধু। মাস্টার্স পাশ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘোরা সেই যুবকই আজ তরুণ উদ্যোক্তাদের প্রেরণা। মাঠ জুড়ে বিস্তীর্ণ সরিষার ক্ষেত। শীত মৌসুম এলে সরিষার ক্ষেতের পাশে মৌচাষের বাক্স বসান মৌচাষী মামুন। বাক্সগুলো সরিষা ক্ষেতের পাশে রাখলে মৌমাছির দল ফুল থেকে মধু সংগ্রহ করে আবার বাক্সেই ফিরে আসে, আর এই বাক্স থেকেই বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ করা হচ্ছে মধু। বাণিজ্যিকভাবে ভ্রাম্যমাণ মধু খামার করে মামুনুর রশিদ স্বাবলম্বী হয়েছেন। সবার কাছে তিনি মধু মামুন নামে পরিচিত। এই মধু খামারের মধু সংগ্রহের প্রকল্পে বেশ কয়েকজন শিক্ষার্থী সহ কর্মসংস্থান হয়েছে প্রায় 30 জনের। আমি এই খামারের পড়ালেখার পাশাপাশি সব কাজই প্রায় পারি, বক্সের কাজ, তারপরে ফ্রেম ঝাড়া, যাবতীয় সব কাজ পারি। ভালো হয় মধু আর কি, আপনার 100-200 বাক্স মনে করেন 20টা করে মাল বাড়ায়, 20 মণ করে মাল বাড়ায় আর কি। পড়াশোনার পাশাপাশি আমার মধুর খামার আছে, আরও মাউন কাকুর আছে, ওই তো এগুলা মধু ভাঙি। প্রতি সপ্তাহে 3 মণের বেশি মধু সংগ্রহ করেন মামুন, যার প্রতি কেজির দাম 600 থেকে 1500 টাকা। চলতি বছরে ফুলের মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন 20 টন। আমি 2600 টাকা দিয়ে 1997 সালে আমি 4টা মৌবক্স নিয়ে শুরু করেছিলাম। আপনারা জানেন যে আমার মধু হচ্ছে অস্ট্রেলিয়া, স্পেন, কোরিয়া এবং বাংলাদেশের গণ্ডি প্রত্যেকটা জেলাতে 64টা জেলাতে আমার মধু যায় এবং আমার এখানে অনেকের কর্মসংস্থান হয়েছে এবং যাদেরকে একেবারেই কেউ কর্মসংস্থান দেয় না, ঠিক আমি সেই সব ছেলেদেরকে নিয়ে আমি কার্যক্রম পরিচালনা করি। আগামী সরকার এসে যদি আমাদের মতো উদ্যোক্তার পাশে যদি ভর্তুকি দিয়ে যদি আমাদের পাশে থাকে, তাহলে আমরা অনেকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। অনেকেই নিজ চোখে মধু চাষ দেখছেন আর টাটকা মধু সংগ্রহ করছেন মধু মামুনের মিষ্টি মৌ খামার থেকে। আমাদেরও লাভ হয়, আবার হচ্ছে এদিক ধরেন ভেজাল মুক্ত মধু মামুন ভাই তৈরি করছে, এটা মানুষ দেখি শুনি খাতি পাচ্ছে, বুঝেছেন, এ তো একটা লাভ হয়। আমরা সরিষা আবাদ করি, সরিষা 2 বিঘে বুনেছি, সরকার থেকে বীজ পাইছি, সার পাইছি। মধুমন ভাই মধুর সংগ্রহ করার জন্য ফলন ভালো হয়, মূল্য সরিষা 500 আগের চাই বেশি হওয়ার শুরু করছে। আমি প্রত্যেক বছরে এখানে মধু কিনতে আসি এবং নিজে খাই এবং আমার আত্মীয় স্বজন আমার মাধ্যমে খাই, শুধুমাত্র সরিষা ফুলের মধুর জন্য। মধু মামুনের মধু খুব সুন্দর, অরিজিনাল, নির্ভেজাল মধু। আমরা দেখে শুনে এই যে ভাঙা দেখে হারভেস্ট দেখে নিয়ে যাচ্ছি। মধু মামুনের কাছ থেকে অনেকেই প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হয়েছেন, সেই সাথে বুনছেন স্বাবলম্বী হবার গল্প। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গাছের অভাবে শীতের প্রধান আকর্ষণ খেজুরের রস যেন সোনার হরিণ হয়েছিল নড়াইলে।
গাছিদের সংকট এড়াতে স্থানীয়দের উদ্যোগে বিভিন্ন জেলা থেকে আনা হয় গাছি। অতিথি গাছে আসায় দীর্ঘ 1 যুগেরও বেশি সময় পর খেজুরের রস দেখছেন এলাকাবাসী। গেল 15 বছর ধরে নড়াইলের আটলিয়া গ্রামে কাটা হয়নি খেজুর গাছ। গাছের অভাবে শীতের প্রধান আকর্ষণ খেজুরের রস যেন সোনার হরিণ হয়েছিল এই গ্রামে। গাছিদের সংকট এড়াতে স্থানীয়দের উদ্যোগে বিভিন্ন জেলা থেকে আনা হচ্ছে অতিথি গাছি। এই যেমন হযরত আলী এসেছেন রাজশাহী জেলার বাঘা উপজেলা থেকে। থাকার জন্য ঘরও বানিয়েছেন খেজুর গাছের পাতার বেড়া দিয়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত 2 বেলা কাটছেন প্রায় 200 গাছ। দৈনিক আমরা রস বের করিয়া ধরেন যে আপাতত ধরেন রসে কোনো নামি সারে নেই, আইসিতে নামলিতে তো নামলাতে এখন ধরেন যে আপাতত ওই 8 আড়ি 10 আড়ি এরকম আসছে, হয়তো আর কিছুদিন পরে হয়তো বেশি আসবে। যে গাছিরা ছিল গাছিরা সব বয়স্ক হয়ে গেছে, গাছে আর উঠতে পারে না, এই কারণে আমরা আসছি গাছ কাটতে। এই গাছে মনে করেন কোনো বছর ঝুরা নেই, তো 10-15 বছর ঝুরা নাই, গাছে উঠতে খুব ঝামেলা, পায়ের তালি থাকছে না, পায়ের তালি মনে করেন ছিঁড়ে গেছে। একসময় যশোরের অন্তর্গত নড়াইল জেলাও খেজুর রস আর গুড়ের জন্য বিখ্যাত ছিল। কালের পরিক্রমায় খেজুরের রস যেন এ জেলায় বিলুপ্ত প্রায়। তবে বাইরে থেকে গাছিরা আসায় 1 যুগেরও বেশি সময় পর এলাকাবাসী দেখছেন খেজুরের রস। এখানে রসের যে একটা প্রচলন ছিল, সেই রসগুলো এখন আর আমরা পাই না, কারণ আমাদের স্থানীয় যে সমস্ত গাছিরা ছিল সেই গাছিরা এখন আর গাছ কাটে না, যার ফলে অনেক দিন আমরা রস পাই না। এখন আমাদের বাইরের থেকে গাছি আসছে, যেমন রাজশাহী থেকে এসে ওনারা এখানে গাছ কাটতেছেন, তাতে কিছু রস আমরা পাচ্ছি। ছেলেমেয়েরা তো জানেই না যে খেজুরের রস কেমন, এখন ইনশাল্লাহ তারা গাছের রসও খাচ্ছে এবং কিনেও খেতে পারতেছে। পিঠা খাচ্ছে, রসের পিঠা, রসের যে নাস্তা বানানো হয় সেটাও ভোগ করতেছে। দীর্ঘ 10-15 বছর হচ্ছে কেউ গাছ, এলাকার কোনো লোক গাছ কাটে না, কাটতে চায় না, বিদায় আমি রাজশাহী থেকে লোক আসছে, তারা এসে আমার এইখানে কুড়ে বাইন্দে থাকে, এইখানে গাছ কাটে। এখন আমরা রসও পাচ্ছি, গুড়ও পাচ্ছি এবং এলাকার লোকও পাচ্ছে, সবাই খুব আনন্দে আছে। গাছের কাঠে মরে গেছে, আর যা আছে তারা গাছ কাটে না, কাটতে জানেও না। এরা এসে অনেক দূরিত্বে, কোন দেশ তো কুষ্টিয়া কোন রাজশাহীতে আইছে, তাই সাথে কাটতেছে, আমরা একটু কিনে খাচ্ছি। অবহেলিত খেজুর গাছ পরিচর্যার বিষয়ে উদ্যোগ নেবার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। এখন যে পরিমাণে গাছ এবং সেই গাছের কাটার জন্য যে চাষি দরকার, প্রশিক্ষিত চাষিরা পেশাও পরিবর্তন করেছেন এবং তারা গাছে ওঠা রিস্ক মনে করেন, বিধায় এই চাষটি বা এই গুড় উৎপাদন প্রক্রিয়াটি অনেকটাই হারাতে বসেছি আমরা। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রজেক্ট যদি আমরা এখানে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই গাছগুলো দিয়েই আমরা আবার সে আমাদের পুরনো ঐতিহ্যে ফিরে যেতে পারবো এবং যশোরের যে গুড়ের যে ঐতিহ্যটি রয়েছে সেটাই আমরা আবার ফিরে আসতে পারবো। এবারের শীতে আটলিয়া গ্রামের ঘরে ঘরে খেজুর রস আর গুড়ের তৈরি হরেক রকম খাবারে সাজবে ঋতুর শেষ কয়েকটি দিন, এই আশা গ্রামবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জমে উঠেছে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের খেজুর গুড়ের হাট। প্রায় 250 বছরের পুরাতন ঐতিহ্যবাহী এই হাটটি দেশের সবচেয়ে বড় খেজুর গুড়ের হাট হিসেবে পরিচিত। সপ্তাহের শুক্রবার ও সোমবার সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে ওঠে হাটটি। প্রতি বছরের মতো এবারও চুয়াডাঙ্গার সরোজগঞ্জে জমে উঠেছে দেশের সর্ববৃহৎ খেজুর গুড়ের হাট। প্রতি সপ্তাহের শুক্র ও সোমবার বসে এই হাট। খেজুর গাছ থেকে সংগ্রহ করা রস দিয়ে তৈরি ঝোলাগুড় ও নলেন পাটালি বেচা কেনার জন্য এই হাটের খ্যাতি সারা বাংলাদেশে। এই বছর আমাদের এই গুড়ের মোটামুটি দাম ভালো আছে, সংক্রান্তির পরে মোটামুটি দামটা কমে, কিন্তু এবার হলো বাড়ছে দামটা, সেই হিসাবে চাষিরা এবার খুব ভালো পয়সা পাচ্ছে। গুড়ের বাজার মোটামুটি ভালো, এখন তো গুড় মনে করেন 18টা গুড় নিয়েছি 1700 টাকা করে বেচছি। এখন মনে করেন যে গুড়ের বাজার মোটামুটি ভালো আছে, এরকম থাকলে মনে করেন যে চাষি একটু লাভজনকভাবে বেচা কিনা করতে পারবে। আইলাস থেকে আমি সরোজগঞ্জে গুড় বেচতে আসছিলাম, গুড়ি বাজার মোটামুটি ভালোই আছে। সরোজগঞ্জ স্কুল মাঠে প্রায় 250 বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী এই খেজুর গুড়ের হাট। দেশের বিভিন্ন জেলা থেকে গুড় বেচা কেনার উদ্দেশ্যে এই হাটে আসেন ক্রেতা বিক্রেতারা। মানভেদে প্রতি কেজি গুড় বিক্রি হয় 200 থেকে 250 টাকা দরে। আমি কালীগঞ্জ থেকে এসেছি, ঠিক আছে ভাই, আমি গুড়ের ব্যবসা করি আজ থেকে 20 বছর আগে।
ঠিক আছে, 20 বছর যাবত ব্যবসা বাণিজ্য করি, ঠিক আছে, কিন্তু শরৎগঞ্জের মানটা ভালো, গুড়ের মান ভালো, ঠিক আছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে ব্যবসায়িকরা আসে। আমরা এখানে গুড় কিনছি, শরৎগঞ্জ বাজারে খুব ভালো গুড় হয়, যার কারণে আমরা এসে এখানে গুড় কিনছি। এখানে খুব মানের গুড় হয়। আমি পাবনা থেকে এসেছি এই শরৎগঞ্জ হাট গুড় কেনার জন্য। এখান থেকে 15-20 বছর ধরে যাবত গুড় কেনা করি। এখানে গুড়ের মান খুব ভালো, খুচরো পাইকারি আমি পাবনা নিয়ে বিক্রি করি। চলতি বছর এই হাটে 50 থেকে 60 কোটি টাকার গুড় বিক্রির আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তার। সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার এই শরৎগঞ্জ হাটের উপরও দৃষ্টি রাখছে, যাতে করে চুয়াডাঙ্গা হাট থেকে গুড় কিনে কেউ প্রতারিত না হয়। পাশাপাশি প্রয়োজন বোধে যদি প্রশাসনের সহযোগিতা লাগে, সেক্ষেত্রেও আমরা সহযোগিতা নেব। আমরা আশা করি এই হাটটি আরও দীর্ঘদিন ধরে চলতে থাকুক, এই এলাকায় খেজুর গুড়ের আরও উন্নয়ন ঘটুক। প্রতি সপ্তাহের 2টি হাটে অন্তত 20 থেকে 30 লাখ টাকার গুড় বেচাকেনা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বয়োজ্যেষ্ঠদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করা হয় মেহেরপুরে, যেখানে বহুদিন পর পুরনো বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা ও গান গল্পে মেতে ওঠেন 5 শতাধিক প্রবীণ। ক্ষণিকের এই আড্ডায় চলে নানান স্মৃতিচারণ। চেয়ারে গোল হয়ে বসা এসব মানুষের বেশিরভাগেরই বয়স 60-এর বেশি। তবে বয়সের ভারে শরীর নুজ্জ হয়ে গেলেও মনটা যেন ফিরে পেয়েছে ফেলে আসা শৈশব কৈশোর। তাই তো একটু সুযোগ পেলেই মেতে উঠছেন খুনসুটিতে, কারো চেষ্টা পা দিয়ে গোল করার, কেউ বা ব্যস্ত বল নিয়ে ইটের টুকরো ফেলার প্রতিযোগিতায়। বয়োজ্যেষ্ঠদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয় মেহেরপুর সদরের মনোহরপুর গ্রামে, যেখানে বহুদিন পর পুরনো বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা আর গান গল্পে মেতে ওঠেন 5 শতাধিক প্রবীণ। গজল প্রতিযোগিতা হলো, তারপরে যে ফুটবল খেলা হলো, এই প্রতিযোগিতায় আমি একটু ফার্স্ট হয়েছি। ফুটবল খেলাতে প্রায় 30-40 জনের মধ্যে থেকে আমি ফার্স্ট হয়েছি। আমি খুব আনন্দিত। খেলাধুলা করছি, এই যে বালিশ খেলা নাকি খেলা বলে চেয়ারে বসি, এই খেলা আমরা খেলছি। তো ওটা আমরা বুঝি না, প্রথম দেখছি মুরব্বী খেলা, মুরব্বী এখন হয়ে গেছে, আমরা সবই দেখতে পাবো, সবই হবে। বন্ধু আমাদের সাথে দেখা পরিচয় হয়েছে, চাচার কত আমাদের চাচার আছে, তারাও এসে দেখা হয়েছে, ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভগ্নিপতির সাথে দেখা হয়েছে, সব প্রত্যেক যে যার সাথে চেনা পরিচয় তার সাথে দেখা হয়েছে। ক্ষণিকের এই আড্ডায় চলে নানান স্মৃতিচারণ। শুধু তাই নয়, প্রবীণ এসব মানুষের সাথে সময় কাটান নবীনরাও। অগ্রজদের জীবনের অভিজ্ঞতা ও নানান দিক নির্দেশনা পেয়ে উচ্ছ্বসিত তারা। অনুষ্ঠান খুব ভালো হয়েছে, পরিবেশ পরিবহন খুব ভালো হয়েছে। গত বছর এসেছিলাম, এবারও এসেছি। আল্লাহ বাঁচতে আবারও 8 বছর আসবো। এই আনন্দের পুনর্মিলনী মুরব্বী মেলা যাতে পুনরায় আবার হয়, বারবার হয়, এটা আমরা আশা করি। বিগত 5 বছর ধরেই আমি এই রান্নাটা করি এবং এই রান্নাটা করতে আমার খুব ভালো লাগে এবং মজা লাগে। কারণ হচ্ছে যে এখানে যত সব বয়স্ক লোকগুলো আসে এবং আমার বৃদ্ধ, কেউ দাদা, কেউ বাবা, হ্যাঁ চাচা, এই সম্পর্কে সবাই আসে এবং আমার খুব ভালো লাগে রান্নাটা করতে এবং এর জন্য আমি কোনো পারিশ্রমিক নিই না। আসলে একটা বয়সে গিয়ে তারা নিঃসঙ্গ হয়ে যায়, পারিবারিকভাবে একা হয়ে যায়, সামাজিকভাবে এক ধরনের একাকিত্ব বোধ করে। তখন বিশেষ করে মসজিদ, বাড়ি এগুলো নিয়েই থাকে। সামাজিক অনুষ্ঠান থেকে তারা আসলে এক ধরনের নির্বাচিত জীবনযাপন করে বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। তা আমাদের মূলত সামাজিক উদ্দেশ্য এইটাই যে সমাজ একাত্মবদ্ধ থাকুক, মানুষে মানুষে সৌহার্দ্যতা বাড়ুক। আয়োজকরা জানান, মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরির লক্ষ্যেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তারা। 165টা লোক প্রথম অবস্থায় আমি চালু করলাম এই জিনিসটাকে, সব মুরব্বীদের এক জায়গায় করি। তারপরে বছরে আমি 250 থেকে 300 লোক অ্যারেঞ্জমেন্ট করেছি, সবারই অনুরোধে বা সবাই আমাকে দেখে ভালো এবং সবার কাছে আমি কিছু চাইলে আমাকে দেয়, সেই তাদের নিয়ে আনি এবং তাদের দেওয়া টাকা পয়সা নিয়ে তাদেরকে নিয়ে আমি আনন্দ করি। এমন আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক মেলবন্ধন তৈরি হবে বলে জানান বিশিষ্টজনেরা। বহুদিন পর এ সমস্ত অনুষ্ঠানে আসা হয় না, কিন্তু আজকে মিলন মেলায় এসে আমি খুব আনন্দ পুলকিত বোধ করছি এই কারণে যে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা অর্থ সম্পন্ন বৃত্তের মানুষ, তাদের এই ধরনের আয়োজন করা উচিত, সহযোগিতা করা উচিত। পঞ্চমবারের মতো এবার আয়োজন করলেন মনোহরপুর গ্রামবাসী। আগামীতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।